আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। 7 দিনের মধ্যে ইরানে ফের হামলা চালাবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। হামাস নেতার সঙ্গে তুরস্কের গোয়েন্দা প্রধানের অজ্ঞাত স্থানে বৈঠক। নিজের দুর্নীতির বিচার বন্ধে গাজা যুদ্ধকে কাজে লাগাচ্ছেন নেতানিয়াহু, ইসরায়েলি আইন প্রণেতাদের অভিযোগ। পাকিস্তানের সঙ্গে সংঘাতে যুদ্ধবিরতির ক্ষয়ক্ষতির জন্য কাকে দায়ী করলেন ভারতের সেনা কর্মকর্তা। সার্কের বিকল্প জোট গড়ছে চীন, পাকিস্তান যুক্ত আছে বাংলাদেশও, রিপোর্ট। ইরানের পারমাণবিক কেন্দ্রের ক্ষতি আসবে কতটা? এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। 7 দিনের মধ্যে ইরান ফের হামলা চালাবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। ইরানে ফের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন তেহরানের একজন বিশেষজ্ঞ। তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে ইরানের উপর আবার হামলা হতে পারে। সোমবার 30 জুন ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনুষদের প্রধান ইব্রাহিম মুত্তাকি বলেন, বর্তমান যুদ্ধবিরতি ইসরায়েল আমেরিকার সংবদ্ধ হওয়ার জন্য সংক্ষিপ্ত সময়কাল মাত্র এবং তারা শীঘ্রই ইরানের তাদের আক্রমণ পুনরায় শুরু করবে। সাক্ষাৎকারে মুত্তাকি আরও বলেছেন, প্রাপ্ত প্রমাণ ইঙ্গিত দেয় যে মার্কিন সহায়তার ইসরায়েল সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে তাদের আংশিক ও ধ্বংসাত্মক সামরিক অভিযান পুনরায় শুরু করবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিরতিতে তাদের নিজস্ব সামরিক সক্ষমতা পুনর্গঠন এবং সর্বোত্তম করার একটি উপায় হিসেবে দেখে বলে সতর্ক করেছেন ইরানি এই বিশেষজ্ঞ। মুত্তাকি ইরানের কর্মকর্তাদের এই যুদ্ধবিরতি গুরুতরভাবে না নেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানি কর্মকর্তারা এবার হামলার লক্ষ্যবস্তু হবেন। টানা 12 দিনের সংঘাত শেষ গত 24 জুন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। হামাস নেতার সঙ্গে তুরস্কের গোয়েন্দা প্রধানের অজ্ঞাত স্থানে বৈঠক। গাজায় মানবিক পরিস্থিতি ও যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন গাজায় মানবিক পরিস্থিতি ও যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন হামাসের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলো এই তথ্য জানিয়েছে। আনাদোলোর খবরে বলা হয়, ইব্রাহিম কালিন হামাসের রাজনৈতিক পরিষদের প্রধান মোহাম্মদ দারুইশ এবং তার নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে একটি অজ্ঞাত স্থানে বৈঠক করেন। বৈঠকে গাজার মানবিক বিপর্যয়, তুরস্কের যুদ্ধ থামানোর প্রচেষ্টা এবং দ্রুত ত্রাণ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। নিরাপত্তা সূত্রের বরাতে বলা হয়, আলোচনায় ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর মধ্যে আন্তঃসম্প্রীতির প্রয়োজনীয়তা এবং গাজায় এর আগে বেশ কয়েক মাস ধরেই মধ্যস্থতাকারীরা গাজায় যুদ্ধবিরতির আলোচনা চালিয়ে আসছেন। ইসরায়েল 2 মাসেরও বেশি সময় ধরে গাজায় খাদ্য প্রবেশ পুরোপুরি বন্ধ রাখে। এতে সেখানে দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দেয়। পরে মার্কিন ইসরায়েল সমর্থিত সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন GSF এর মাধ্যমে সীমিত খাদ্য সহায়তা কার্যক্রম শুরু হয়। তবে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণ ও বিশৃঙ্খলা নিয়ে এই সংস্থা বিতর্কের মুখে পড়েছে। নিজের দুর্নীতির বিচার বন্ধে যুদ্ধকে কাজে লাগাচ্ছেন নেতানিয়াহু, ইসরায়েলি আইন প্রণেতাদের অভিযোগ। ইসরায়েলের আইনসভা নেসেটের সদস্যরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ করেছেন, তিনি তার দুর্নীতির মামলায় অবসান ঘটাতে গাজা যুদ্ধকে ব্যবহার করছেন। আনাদোলো এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ডেমোক্রেটিক পার্টি নেসেট সদস্য নামা নাজিমি গতকাল রোববার টাইমস অফ ইসরায়েলে প্রকাশিত এক নেতানিয়াহু ইসরায়েল এবং আমাদের সন্তানদের ভবিষ্যৎকে তার মামলার সঙ্গে শর্তাধীন করে তুলেছেন। নামা লাজিমি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী মনে করেন যে তিনি তার বিরুদ্ধে থাকা অভিযোগের বিনিময়ে একটি রাজনৈতিক মীমাংসা এবং যুদ্ধের অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী পদে থাকার অযোগ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শনিবার আবারও নেতানিয়াহুকে
দুর্নীতি মামলা থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানান। ইসরায়েলকে সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রতি বছর যে বিপুল অর্থ ব্যয় করে তা তুলে ধরে ট্রাম্প বলেন, আমরা এটি সহ্য করব না এবং কর্তৃপক্ষকে বলেন নেতানিয়াহুকে ছেড়ে দিন। ডেমোক্রেটিক দলের আইন প্রণেতা গিলাদ কারিব বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের টুইটের পিছনে রয়েছে নেতানিয়াহু এবং তার দুর্নীতিগ্রস্ত চক্র। তিনি এর নিন্দা জানিয়ে বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী আদালতের দণ্ড থেকে রক্ষা পেতে তিনি ও তার ঘনিষ্ঠ ব্যক্তিরা জাতীয় নিরাপত্তা ও জিম্মিদের নিয়ে খেলছেন। পাকিস্তানের সঙ্গে সংঘাতে যুদ্ধবিরতির ক্ষয়ক্ষতির জন্য কাকে দায়ী করলেন ভারতের সেনা কর্মকর্তা? অপারেশন সিঁদুর নাম দিয়ে পাকিস্তানে হামলা চালানোর সময় ভারতের যুদ্ধ বিমান নষ্টের দায় রাজনৈতিক নেতৃত্বের উপর চাপালেন ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতের ডিফেন্স অ্যাটাশে ক্যাপ্টেন শিব কুমার। তার ভাষ্য, অভিযানের শুরুতে দেশের রাজনৈতিক নেতৃত্ব সেনাবাহিনীর জন্য গণ্ডি কেটে দিয়েছিলেন। ভারতকে কিছু যুদ্ধ বিমান সেই কারণেই হারাতে হয়েছে। শিবকুমার সে ব্যাখ্যা দিয়ে বলেছেন, পাকিস্তানের কোনো সামরিক ঘাঁটি বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর যেন আঘাত করা না হয়। এই বাধা বা প্রতিবন্ধকতার কারণে ভারতকে কিছু যুদ্ধ বিমান হারাতে হয়েছে। শিবকুমার এই মন্তব্য করেছিলেন কিছুদিন আগে ইন্দোনেশিয়াতে এক আলোচনা সভায়। এ নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় গত রোববার রাতে ইন্দোনেশিয়ার ভারতীয় দূতাবাস এক্স হ্যান্ডেল মারফত এক বিবৃতিতে জারি করে বলেছে, ডিফেন্স অ্যাটাশের বক্তব্য সংবাদ মাধ্যম প্রসঙ্গের বাহিরে গিয়ে ব্যবহার করেছে, যার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। পাকিস্তানের সঙ্গে সর্বশেষ সংঘাতে ভারত মোট কতগুলো ও কোন কোন যুদ্ধ বিমান হারিয়েছে আজও সরকারিভাবে তা জানানো হয়নি। সার্কের বিকল্প জোট পড়ছে চীন, পাকিস্তান যুক্ত আছে বাংলাদেশও। রিপোর্ট। আঞ্চলিক সংহতি ও বাণিজ্যিক সংযুক্তির লক্ষ্য নিয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার সার্ক বিকল্প একটি নতুন আঞ্চলিক জোট গঠনের বিষয়ে চীন ও পাকিস্তান যৌথভাবে কাজ করছে। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রের বরাতে পাকিস্তানি গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, উভয় দেশ মনে করছে দক্ষিণ এশিয়ায় পারস্পরিক সহযোগিতা বাড়াতে বর্তমান প্রেক্ষাপটে নতুন একটি সংগঠন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। এই জোট গঠনের সঙ্গে বাংলাদেশও যুক্ত আছে। মূলত এই উদ্যোগেরই অংশ হিসেবে সম্প্রতি চীনের কুনকিম শহরের পাকিস্তান, চীন ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। জুনের 19 তারিখের এই বৈঠকে 3 দেশের উচ্চ পর্যায়ের কূটনীতিকরা অংশ নেন। ইরানের পারমাণবিক কেন্দ্রের ক্ষতি আসলে কতটা? মার্কিন হামলায় ইরানের পরমাণু কর্মসূচির ক্ষয়ক্ষতি নিয়ে বিভিন্ন মহলে ভিন্ন ভিন্ন তথ্য উঠে আসছে। ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ইরান ক্ষতিগ্রস্ততার মাত্রা কমিয়ে দেখাচ্ছে, যদিও এই তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।